নমস্কার, NTVWB.com আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং মূলত যে বিষয় নিয়ে আজ আমরা লাইভে এসেছি সেই বিষয় হচ্ছে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ এখনো পর্যন্ত শুরু হচ্ছে না, যে জন্য রীতিমতো আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, নগর উন্নয়ন কমিটি সহ বেশ কিছু সংগঠন। তাদের দাবি অবিলম্বে এই রেল ব্রিজকে শুরু করতে হবে এবং তার পরবর্তীতে তাদের বক্তব্য এরপরেও যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ না হয় সেক্ষেত্রে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। রেল অবরোধের সিদ্ধান্ত কিন্তু তারা নিতে বাধ্য হবেন। আমার সঙ্গে রয়েছেন খান সাহেব, চলুন শুনে নি পুরো বিষয় নিয়ে কি বলছেন তিনি। খান সাহেব, রেল অবরোধ কবে থেকে হচ্ছে, কি সিদ্ধান্ত নিলেন? আমরা রেল অবরোধ আগামী 11ই নভেম্বর ভোর 6টা থেকে ভাগীরথী এক্সপ্রেস ট্রেন আমরা রেল অবরোধে যেতে বাধ্যই হলাম। এই জন্য আমরা রেল অবরোধে যেতাম না, কিন্তু রেল ব্রিজ আজিমগঞ্জ নসিপুর যে আমাদের দাবি 95 সাল থেকে যে এই আন্দোলনের ফল ব্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, যে ব্রিজটা মাত্র 400 মিটার ভাগীরথী নদীর উপরে, সেই ব্রিজটা হয়ে আটকে আছে। কিন্তু 450 মিটার যে জমির যেটা কাজ এখনো করতে পারেনি, মাটি তোলার কাজ, যার ফলে এই রেল ব্রিজ 2017 সাল থেকে এই ব্রিজটা আটকে আছে। রেল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করা সত্ত্বেও যে জাতির স্বার্থে যে এত বড় কাজ, রেল ব্রিজ যোগাযোগের যে অভাবে এই মুর্শিদাবাদ ঐতিহাসিক তথাপি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, আজকে পর্যটক শিল্প যে এখানে মার খাচ্ছে, সেই রেল ব্রিজ যে না চালু হওয়ার ফলে আজকে যে দিল্লি তাই নয়, আসাম, ডিব্রুগড়, তিনসুকিয়া, নাগাল্যান্ড, সারা ভারতবর্ষের সঙ্গে যোগাযোগের রাস্তা খুলে যেত। আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজটা চালু হলে এই আশেপাশে যে 5টা জেলা, সেই 5টা জেলা তো উপকৃত হবেই। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পাশে মালদা এবং বীরভূম, তার সঙ্গে সঙ্গে এদিকে বিহার, ইউপি, দিল্লি, এই যে পুরো এরিয়াটা ভারতবর্ষের সঙ্গে যে যোগাযোগের রাস্তা খুলে যেত। কিন্তু দুর্ভাগ্য, এখন পর্যন্ত সেই রেল ব্রিজ চালু করার জন্য আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও রেল নেই। আমাদের সংগঠনের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটি, মুর্শিদাবাদ শিক্ষা প্রসার কমিটি, এই 3টে সংগঠন যৌথভাবে এবং তার সঙ্গে রানাঘাট যে সেখান থেকে তিনাদের ইউনিট, তিনারাও সেই অবরোধে সামিল হবেন। তার সঙ্গে জঙ্গিপুর ইউনিট, জঙ্গিপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তিনারাও সামিল হবেন। তিনারাও পথসভাতে এসেছিলেন। তাই আমরা এই এতগুলো সংগঠন এবং আমাদের এখানকার যে ল ডিভিশন যেটা আছে, ল ডিভিশনের সঙ্গে আজকে আমরা কথা বললাম এই ব্রিজ নিয়ে। আমি তাই তো যে এই 120 কোটি টাকা যে ব্রিজে খরচ হয়ে গিয়েছে, 120 কোটি টাকা খরচ হয়ে যাওয়ার পরেও যদি এই রেল ব্রিজ রেল কর্তৃপক্ষ চালু না করে, তাহলে তো এর চেয়ে আর দুঃখের বিষয় কি হতে পারে। যত দেরি করবে আরও কস্টিং তাই বেড়ে যাবে। তাই আমরা আগামী 11 তারিখে ভোর 6টা থেকে লাগাতার যে রেল অবরোধের আমরা ডাক দিয়েছি। এরপরেও যদি রেল কর্তৃপক্ষ এই দাবিকে কোনো কর্ণপাত না করেন, এই 8 দফা দাবি নিয়ে, যেরকম আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ, মুর্শিদাবাদ যে রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মকে চালু করার জন্য আজকে 3 বছর থেকে বন্ধ আছে, এবং মুর্শিদাবাদে একটা মডেল স্টেশন, তার সঙ্গে যে হাজারদুয়ারি যে রিপ্লিকা একটা এই মডেল স্টেশন হয়ে আছে, সেখানকার একটা আমাদের র্যাম্প একটা যে ডিমান্ড, র্যাম্প অর্থাৎ যে একটা ওভারস্লোপ, একটা ওভারব্রিজ, সেই ওভারব্রিজ হয়ে গেলে
যে পেশেন্ট নিয়ে, এজেড মানুষ, অপারেশন পেশেন্ট, হার্ট পেশেন্ট, শ্বাস প্রশ্বাসের পেশেন্ট, মহিলা, তাদের অন্তঃসত্ত্ব, আজকে তাদের খুব যেতে সুবিধা হবে। লাগেজ নিয়ে যেতে সুবিধা, ফরেনার যেনারা আসেন তেনাদেরও যে ট্রলি নিয়ে যাতায়াতের সুবিধা হবে, যার জন্য আমরা একটা র্যাম ডের আমরা ডিমান্ড করেছি। একদমই, কারণ র্যাম মুর্শিদাবাদ রেল স্টেশনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু প্রযোজ্য। আর এর মধ্যেও মুর্শিদাবাদ রেল স্টেশনে যেটা সর্বাধিক মানুষের সমস্যা, বর্তমান সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু এখন আর ট্রেন আসে না, তাকে নামতে হয় 2 নম্বর অথবা 3 নম্বরে। রীতিমতো নাকাল অবস্থা। আমরা সেটা নিয়েও কিন্তু কথা বলবো খান সাহেবের সঙ্গে। খান সাহেব, এই যে একটা সমস্যা, 1 নম্বর এখনো চালু করা গেল না, কি বলবেন? এই বিরাট একটা সমস্যা। রেল যেটা রেল কর্তৃপক্ষতে আমরা আলোচনা করে জানতে পারলাম, রেল কর্তৃপক্ষ যখনই মুর্শিদাবাদে আসেন বা আমরা শিয়ালদা বা ফেয়ারলি ব্রিজে যখন যাই, তখন রেল কর্তৃপক্ষ জিএম সাহেব ইস্টার্ন রেলের ওনার সঙ্গে আলোচনা করেছি। तो उन्हीं बोलते हैं जब आपका यहाँ मेल ट्रेन या दिल्ली गाड़ी आसाम का तरफ जो गाड़ी जाएगा या दार्जिलिंग मेल जब जाएगा, इसीलिए हम लोग 1 नंबर में लेंगे और ट्रेन आपका यहाँ और अवेलेबल हो जाएगा। तो इसीलिए जो है ये लाइन जो है आपका 1 नंबर हम लोग उसका लिए रिजर्व रखा है। খান সাহেব, যদিও এই কথা যদি রেল বলে, সেক্ষেত্রে তো এখনো পর্যন্ত ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না রেল ব্রিজকে চালু করা যাচ্ছে। হ্যাঁ, রেল ব্রিজ যতক্ষণ চালু না করে ততক্ষণ তো আমরা বলছি, বারবার বলছি যে অন্ততপক্ষে আপনি 1 নম্বরটা চালু করুন। যখন আপনার রেল ব্রিজ যখন আর কি চালু হবে, তখন তার পরের কথা পরে আপনি এটাকে ভাববেন। তা আমি এখনো রেল কর্তৃপক্ষ কোনো হেলদোল নেই। একদমই, খান সাহেব যেটা বললেন যে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো রকম হেলদোল নেই। তার যেটা মূল কারণ কবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গাড়ি যাবে সেটা কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারবে না। কারণ যতদিন না রেল ব্রিজ তৈরি হচ্ছে, যতদিন না রেল ব্রিজ উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ততদিন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনোভাবেই গাড়ি চলাচল করা সম্ভব নয়। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন, তার কাছেও সভাপতি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা জেনে নেব তার অভিমত, তিনি কি বলছেন। রেল ব্রিজ কি আদৌ সম্পূর্ণ করা সম্ভব, কি বলছেন এই মুহূর্তে? নিঃসন্দেহে এটা সম্ভব বলে আমরা মনে করি, কারণ পাবলিক মানি যেটা খান সাহেব বললেন 120 কোটি টাকা খরচ হয়ে গেল, জনগণের পকেটের ট্যাক্সের টাকা দিয়ে এই ব্রিজটা আজকে দাঁড়ালো, অথচ এই ব্রিজের যে বেনিফিট, সেই বেনিফিটটা এত অঞ্চলের মানুষ পাচ্ছে না। সেই জন্য সেভারাল টাইমস আমরা রেল দপ্তরের কর্মকর্তাদের চিঠি লিখেছি, অবিলম্বে রেল ব্রিজ আপনারা চালুর ব্যবস্থা করুন। জমি জট যেটা ছিল সেটা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সেই জট কেটেছে, জমিদাতারা জমি দিয়েছেন এবং রেল দপ্তরের কর্মকর্তারা এসডিও সাহেবের চেম্বারে, ডিএম অফিসে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি আমাদের কাছে তাদের লেখা চিঠিও রয়েছে যে আমরা পার ফ্যামিলি 1 জন করে জব গ্যারেন্টি আমরা দিচ্ছি, আপনারা ল্যান্ড লুজার সার্টিফিকেট নিন এবং ফর্মটা ফিল আপ করে সাবমিট করুন, আমরা অতি দ্রুত পুলিশ ভেরিফিকেশন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেবো। আচ্ছা, 1 জব গ্যারান্টি তো ওদের লিখিত আকারেও দেওয়া হয়েছিল, তারপরে কেন রেল দিচ্ছে না, কি মনে হ্যাঁ, হচ্ছে? এইবারে তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, আমাদের একটা লিখিত চিঠি আপনাদের কাছে দিয়েছি, যেটা এসডিও সাহেবের কাছেও আছে, ডিএম সাহেবের কাছেও আছে, তা সত্ত্বেও বর্তমান সরকার নাকি মনে করছে যে আমরা আপাতত জব দিতে পারবো না। তাই যদি হয় তাহলে যে প্রতিশ্রুতি তারা দিয়েছে তার ভিত্তিতে যদি যারা বেনিফিটেড হওয়ার কথা, সেই বেনিফিশিয়ারিরা যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা জটিলতার তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা আগাম একটা খবর আমরা এমনও শুনছি যে এই রেল ব্রিজটাকে একটা আরও জটিল পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য এটাকে অ্যাবান্ডন ঘোষণা হতে পারে। সেই কারণেই আমরা 11 নভেম্বর যে রেল অবরোধের ডাক দিলাম এবং সেই রেল অবরোধের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 6টা ডেটে 17, 21, 26 এবং 10 তারিখ 4টে ডেটে আমরা পথসভাগুলো করছি এবং মানুষকে আমরা আবেদন রাখছি যে আপনারা ওই দিনটা অন্তত ট্রেন যাত্রার ফেসিলিটিটাকে গ্রহণ না করে আপনারা বিকল্প সাবস্টিটিউট ভাবুন, জরুরি থাকলে বাস বা অন্যান্য পরিবহনের সুযোগটা নিন। কারণ অবরোধটা আমরা চালাবো অনির্দিষ্টকালের জন্য, শুধু এই শিয়ালদা লালগোলা সেকশনই নয়,
যেহেতু মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ স্টেশন এই যে যোগাযোগটা রুটটা যে রুটটা কানেক্ট করবে এই নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, সেই রুটটা দুটো সেকশনকে যেহেতু যুক্ত করছে, সেই কারণে শুধু শিয়ালদা লালগোলা নয়, আমরা আগামী দিনে হাওড়া আজিমগঞ্জ সেই সেকশনে আমরা অবরোধ করব। আমরা দুটো সেকশনে অবরোধ করে আমরা এই দাবিকে ছিনিয়ে আনবই। কারণ একদমই বাস্তব কথা, কারণ এত দিন ধরে একটা রেল ব্রিজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সেই রেল ব্রিজ দিয়ে এখনো পর্যন্ত ট্রেন চালানো কোনোভাবেই সম্ভব হলো না। যারা জমিদাতা তারা প্রত্যেকে জমি দিয়ে দিয়েছে, কিন্তু এখানে যেটা মূল ত্রুটি হয়েছে রেলের, সেটা হচ্ছে একজন করে ফ্যামিলির একজন চাকরি দেওয়ার কথা ছিল, সেটা লিখিত প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত একজনও চাকরি পায়নি। সুতরাং এখনো পর্যন্ত রেল সেই জায়গা এসে কাজ শুরু করা সেটা কিন্তু তারা করতে চাইছেন না, যদিও খুব অল্প জায়গা বেঁচে রয়েছে। যদি রেল ইচ্ছা করে মাত্র কয়েক মাসের মধ্যে দিয়ে সেখানে কিন্তু ট্রেন চালানো একেবারে সম্ভব। এই মুহূর্তে খান সাহেবের কাছে আমার প্রশ্ন, খান সাহেব, এই যে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল, যারা জমিদাতা তাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ রয়েছে, তারা কি বক্তব্য? তাদের বক্তব্য যে আমাদেরকে যদি কিছু চাকরি যদি দেওয়া শুরু করে দেয়, যেহেতু রেলের চিঠি এখানে ওয়ান জব গ্যারেন্টি, রেল যেখানে এখানে প্রমিস করেছে কি আমরা ওয়ান জব গ্যারেন্টি 2011 সালে, তাহলে সেই কারণে যে আজকে আটকে আছে 105 জন তারা জমিদাতা, তারা অলরেডি ফর্ম সব জমা দিয়েছে রেলকে। আমরাও রেল কর্তৃপক্ষকে বলছি যদি পাট করে 10 জন করে যদি ওদেরকে যে চাকরি যদি দেওয়া হয়, ওদেরকে চাকরিও দেওয়া হোক, তার সঙ্গে সঙ্গে এই ব্রিজের কাজটাও শুরু করে দেওয়া হোক। হার্ডলি 15 দিনকার কাজ আছে, 450 মিটার যে এই মাটি ফেলার জন্য, তাহলে মাটি ফেলার হার্ডলি এই 1 মাসও লাগবে না, 15 দিনের মধ্যে মাটি ফেলা কাজ হয়ে যাবে। 100 ট্রলি ওনাদের সাথে যে আলোচনা করেছি, তাতে আমাদের যে জানা আছে যে 100 ট্রলি যে ডাস পড়বে, 100 মিটার ডাস পড়বে, তাহলে 100 মিটার ডাস আর প্লাস 15 দিন, 1 মাস আর এদিকে 15 দিন, 1.5 মাস আর প্লাস স্লিপার বসিয়ে লাইন চালু করতে হার্ডলি 3 মাস। 3 মাসের বেশি যুদ্ধ চলাকালীন কাজ করলে তাহলে হার্ডলি 3 মাসের বেশি কাজ চলতে পারে না, তাহলে 3 মাসের মধ্যেই এই ব্রিজ চালু হতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে যদি তাদেরকে যদি চাকরি দেওয়া হয় পাট করে 10 জন করে, তাহলে কাজও চলতে থাকুক, প্লাস এদিকে চাকরিটাও দেওয়া হোক, তাহলে তো কোনো ঝঞ্ঝাট থাকবে না। চাকরি দেওয়ার যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই এখানে এই জোরটা পাখানো হয়েছে যে চাকরি যদি প্রতিশ্রুতি না দিতে রেল, তাহলে এই জিনিসটা হতো না। ওরা টাকা পেয়েছে, ওরা কম্পেনসেশন পেয়েছে, সব কিছু ওরা ক্ষতিপূরণ সব কিছু যা পাওয়ার তারা পেয়ে গেছে। এবার চাকরির যেহেতু প্রশ্ন আসছে, অবশ্যই তাদেরকে চাকরি দেওয়া দিতে হবে। তাহলে মাত্র 5 জনকে চাকরি, রেল একটা হলো সমুদ্র, রেলের কাছে একটা বৃহত্তম, ভারতবর্ষের একটা বৃহত্তম রেল একটা ডিপার্টমেন্ট, তো 205 জন এমন কোনো ব্যাপার না, রেলের কাছে কোনো ফ্যাক্টর নাই। এবারে আপনাদেরও একটা কথা, যারা দর্শক রয়েছেন তারা অনেকেই ভাবছেন যে মাত্র এই কজনকে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমরা কেন আজকে লাইভ অনুষ্ঠানে বসেছি, কিন্তু যেটা বড় প্রশ্ন, আপনাদের মনেও সে প্রশ্নটা আসতে পারে, এটা শুধুমাত্র নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজে যারা জমিদাতা, বিষয়টি কিন্তু তাদের সঙ্গে শুধু জড়িয়ে নেই, বিস্তীর্ণ এলাকার মানুষজন জড়িয়ে রয়েছে রেলের এই সিদ্ধান্তের ওপর। কারণ শুধুমাত্র এই রেল ব্রিজ চালু হলে যে মুর্শিদাবাদের মানুষজন উপকৃত হবে এমনটি কিন্তু নয়, ঠিক একইভাবে কলকাতার মানুষজন উপকৃত হবে, নদিয়ার মানুষজন উপকৃত হবে, পাশের জেলা বীরভূম তারাও উপকৃত হবে, মালদা জেলার মানুষজন তারাও উপকৃত হবে। কারণ এতগুলি জেলা, শুধুমাত্র বিহার থাকছে, আসাম থাকছে, এই যে বিস্তীর্ণ এলাকার মানুষজন, তাদেরকে অনেক ঘুরপথে কলকাতায় পৌঁছতে হচ্ছে। অথচ যদি এই রুটটা চালু হয়ে যায়, মানুষজন খুব সহজে তারা কিন্তু কলকাতায় পৌঁছে যেতে পারবেন। রেলের শুধুমাত্র এই কয়েকজনের চাকরি না দেওয়ার কারণে রীতিমতো রেলের যে এই সম্পত্তি, মানে এখন এই সম্পত্তি হয়ে গেছে বলাই যায়, সেই সম্পত্তি নিয়ে পরবর্তীতে রেলের কি চিন্তা ভাবনা রয়েছে সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এর মধ্যে আরেকটা কথাও বলা, সামনে নির্বাচন গিয়েছে, অনেক প্রতিশ্রুতি আমরা দেখতে পেয়েছি, অনেকজন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছিল রেল মিনিস্টারের কাছ থেকে, কিন্তু এতদিন নির্বাচন হয়ে যাবার পরেও এই জেলার যারা সাংসদরা রয়েছে তারা কি রকম পারফরমেন্স দেখিয়েছে এই রেল ব্রিজ নিয়ে। চলুন আমি শুনে সভাপতি সাহেবের কাছে যাচ্ছি। সভাপতি সাহেব, যারা রয়েছেন তাদের কথা কি বলবেন? আমি যতদূর জানি এই এলাকার এমএলএ এবং এমপি
এখন পর্যন্ত পার্লামেন্টে তারা কোনো দাবিটাই তোলেনি যে অবিলম্বে যে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজটা চালু করতে হবে, এই রকম একটা দাবি পার্লামেন্টে তারা তুলেছেন বলে আমার মনে হয় না। আমরা কোনো নিউজ পেপারে বা কোনো জায়গাতেই এটা পাইনি। এবং রেল কেন ভাবছে না বিষয়টাকে, যদি এই আজিমগঞ্জ রেল ব্রিজটাকে চালু করে দেওয়া যায় অতি দ্রুত, তাহলে রেলওয়ের যে রেভিনিউ, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেভিনিউ কালেকশন হবে, তাতে ওই 200 জনকে চাকরি দেওয়াটা কোনো ব্যাপারই না। ফলে যদি এই রেল ব্রিজটা চালু হয়ে যায়, তাহলে এতদ অঞ্চলের যে অর্থনীতি, মুর্শিদাবাদ মূলত একটা পর্যটন কেন্দ্র, এখানে কোনো শিল্প নেই, এগ্রিকালচারটা ডেভেলপ করে যাবে। এখানে প্রচুর কৃষিজীবী মানুষ, যাদের তাদের পণ্যগুলোকে তারা বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে, তারা মার্কেটটা পাবে। এবং মুর্শিদাবাদের যে আম, বিখ্যাত আম, সেই আম দিল্লি পর্যন্ত চলে যাবে। দিল্লির মানুষ মুর্শিদাবাদের নানা স্বাদের আমের স্বাদটা পাবে। তাহলে এতগুলো সুযোগ আমরা পেতে পারি। গোটা উত্তর পূর্ব ভারত, তার সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যদি গড়ে ওঠে, তাহলে মুর্শিদাবাদের যে ট্যুরিজম, সেটা 5 টাইমস 6 টাইমস ডেভেলপ করে যাবে। এখানকার হোটেল ব্যবসা, এখানকার পরিবহন, সমস্ত কিছু চচ্চড় করে বাড়বে। একদমই, কারণ এতগুলো বিষয়ের মধ্যেও যেটা সবচেয়ে মানুষকে চিন্তা করায় বা ভাবায়, যে নির্বাচন করার পরে যাদেরকে পাঠানো হলো সেই জায়গাটায় তাদের মুখ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই রেল ব্রিজ নিয়ে এক সিকিভাগ কথা সেখানে প্রেজেন্ট করা হয়নি। এটা একটা দুঃখজনক বিষয়। এবং লাগাতার তারা রেল অবরোধের কথা বলছেন, রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সঙ্গে একাধিক সংগঠন। এবং এই প্রথম যদি বলা যায় যে রেল যে ধর্মঘট হবে, একে কিন্তু রীতিমতো সমর্থন জানিয়েছে আপামর জনগণ। এটা শুধুমাত্র মুর্শিদাবাদের জনগণ নয়, এর আগে আমরা যেকে দেখেছিলাম রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, নগর উন্নয়ন কমিটি, তারা যৌথভাবে যখন অবস্থান বিক্ষোভে বসেছিলেন, সেই সময় বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, নদিয়া থেকে এসেছেন, উত্তর 24 পরগনা থেকে এসেছেন, বীরভূম থেকে এসেছেন, পাশের জেলা মালদা সেখান থেকে এসেছেন। কারণ তারা চাইছে আপনারা আন্দোলন করুন, কারণ আপনাদের এই আন্দোলনের ফলে যদি রেল কাজ শুরু করে, সেই ক্ষেত্রে অত দ্রুত, একটু আগে খান সাহেব আমাকে বললেন, খান সাহেব আপনাদেরও জানালেন যে মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে যুদ্ধকালীন ভিত্তিতে যদি কাজ করা যায়, নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ কিন্তু চালু হয়ে যাবে। তার ফলে আমাদের যে যাতায়াতের সমস্যা, সেটা কিন্তু অনেকখানি মুক্ত হয়ে যাব আমরা। এই বিষয় নিয়ে খান সাহেবের সঙ্গে আরো একবার আমার প্রশ্ন, খান সাহেব, রেল যদি এই সম্পত্তিতে কাজ না করে, ভবিষ্যতে দিকে যাওয়ার কথা বলছেন, সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে মানুষের? মানুষের তো বিশাল, যেরকম আমরা মুর্শিদাবাদে আমরা বঞ্চিত এরিয়ায় মানুষ ক্ষতিদাবাদ হচ্ছে, এবং মানুষের যে লক্ষ লক্ষ মানুষ আজকে তাদের যে স্বপ্ন পূরণ হতে চলেছিল, সেই স্বপ্ন থেকে আমরা এবার বঞ্চিত করা হচ্ছে। গড়িমসি রেলের যে কাজ করতে গিয়ে যে গড়িমসি, তার সঙ্গে আমার জেলার যে রাজনীতি দলের যে এমপি 3 জন এবং 21 জন এমএলএ, আমার সভাপতি সাহেব যেটা বললেন যে এই 3 জন আমাদের রাজনীতিক দলের নেতারা যদি কিছু এটা ভাবতেন, তাহলে এই জেলা এই এতটা পিছিয়ে থাকতো না। যেটা ওয়ার্ল্ড ফেমাস মুর্শিদাবাদ আজকে পিছিয়ে পড়া জেলা হিসেবে, এটা খুব লজ্জা। তার সঙ্গে যে এই ব্রিজটা হয়ে গেলে রেলের যে কী লাভ হবে, কোটি কোটি টাকা উনি যা একটু টাচ করে গেছেন, ভুলে গেছেন আমার সভাপতি সাহেব, যে রেলের কি লাভটা হবে অর্থনীতি থেকে, যে রেভিনিউটা কি হবে। তার সঙ্গে হাওড়ার যে ট্রাফিক জ্যাম, রেল সেটা স্বীকার করেছে যে ট্রাফিক জ্যামটা আমাদের বহুত হালকা হবে, আমরা রিলিফ পাবো। বাকি এই কলকাতা থেকে প্রচুর ট্রেন এই লাইন দিয়ে ওনারা এটাকে চালু করতে পারবেন। আর এর মধ্যে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, এই লাইন দিয়ে যখন ট্রেন চালু হবে, অতিরিক্ত ট্রেন চলবে। আপনারা জানেন যে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গার, যেমন নদিয়া, প্রচুর শ্রমিকরা রয়েছেন যারা বাইরে যাচ্ছেন কাজ করতে, তারা একটুখানি রিলিফ পাবেন। কারণ যেভাবে তাদের কলকাতা যেতে হয়, যেভাবে তাদের হাওড়া যেতে হয়, রাত্রের দিকে ট্রেনে যদি আপনি একদিন যান, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন তারা কোন অসহায় যন্ত্রণা নিয়ে তাদেরকে যেতে হয় বাইরে। কারণ তারা যেভাবে যাচ্ছে, সেই যাওয়াটাকে মানুষের পর্যায়ে কখনো ফেলা যায় না। আর এরই মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয়, যে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোনোভাবেই কোনো রকম কাজ শুরুর ইঙ্গিত পাওয়া যায়নি। আর যে কারণে খান সাহেবরা কিন্তু রেল অবরোধের দিকেই এগোচ্ছেন। লাগাতার রেল অবরোধ, সেদিনটা কখন থেকে শুরু হবে পুরো বিষয়টি শুনে নিন। আমাদের রেল অবরোধ শুরু হবে, যেটা আমরা আলটিমেটাম দিয়েছি। প্রথমে তো আমরা যেটা অবস্থান করলাম, তাতেও আমরা ওনাদেরকে অনুরোধ করেছি 1 মাস আগে
আমরা অক্টোবর মাসে 1 তারিখে আমরা বসেছিলাম, তাতেও আমাদের বলা আছে আলটিমেটামে। এবং আমরা আবার যেটা চিঠি দিয়েছি রেলকে, যেটা আমরা অবরোধে জিতে চলেছি 1 মাস আগে, তাতে আমাদের ভোর 6টা থেকে ভাগীরথী থেকে আমাদের এই রেল অবরোধ শুরু হবে। যেরকম আমরা জিয়াগঞ্জে আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসা সমিতি এবং ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স যৌথভাবে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যে আমরা আন্দোলন করেছিলাম, 17 ঘন্টা রেল অবরোধ হয়েছিল এই আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজ দাবি আদায় করার জন্য। যদি রেল মনে করে যে না আমরা এই রেল ব্রিজ করব না, এরকম যদি ভাবটা যদি নিয়ে থাকে, আমরা চাকরি দেব না যদি এরকম ভাবটা যদি নিয়ে থাকে, তাহলে কিন্তু আমার সভাপতি সাহেব উনি বলে গেছেন যে প্রয়োজন হলে আমরা হাওড়া আজিমগঞ্জ সেকশন টোটালি ক্রস করে দেবো। শিয়ালদা সেকশন যদি আপনি মনে করেন कोई 4टा ट्रेन अटके रख लो, ताते बोया गलो परवाह नहीं, लेकिन हम लोग नहीं छोड़ेंगे। ये दावी अदाई के लिए हम लोग आजिमगंज हावड़ा सेक्शन टोटली क्रॉस कर देंगे। इसके लिए चाहे क्यों ना हम लोगों को जेल में जाने पड़े, हम लोग जाए। क्यों क्या ये मुर्शिदाबाद बहुत डिप्राइव्ड आदमी ये इलाका है, और यह लेबर से नहीं आदमी। अभी जो हमारा एंकरिंग साहब ने जो बोला, ये लेबर जो जाते हैं बाहर काम के लिए, ये लेबर एरिया है, ये जो है ये लेबर कहते हैं, ये लेबर एरिया है। इसीलिए हम लोग के दावी अदाई के लिए हम लोग पीछे नहीं हटेंगे। लगातार ये अवरोध होगा, चाहे क्यों ना हम लोग जेल में करो या तो मरो या तो जेल भरो, ये हम लोगों ने डाल दिया। ये जो आवाज तो उठाया है, ये हम लोग तैयार है जेल जाने के लिए भी। आजीवन नसीब रेलवे अगर रेल ने जरा भी कोई किस्म का अगर टल बहाना किया तो हम लोग नहीं छोड़ेंगे। आजीवन नसीब रेल ब्रिज ये जरूर ये अवरोध होगा। খান সাহেব কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আজিমগঞ্জ রশিপুর রেল ব্রিজের জন্য তারা কিন্তু জেলেও যেতে রাজি রয়েছে। আর একদম গুরুত্বপূর্ণ বিষয় পুরোপুরি যে এতদিন পর্যন্ত রেল ব্রিজটা সেখানে পড়ে রয়েছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই মনে করছেন যে এটা রাজনীতি। তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, এই যে সংগঠনগুলো আমি নাম করলাম, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, নগর উন্নয়ন কমিটি, চেম্বার অফ কমার্স, এরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নেই। সুতরাং যারা আপনারা প্রশ্ন করছেন অনেকেরই, এরা কিন্তু একেবারে কোনোভাবেই রাজনীতি মুক্ত একটা সংগঠন, যে কারণে কিন্তু সাধারণ মানুষ তাদের সঙ্গে আসেন। প্রচুর সাধারণ মানুষ আছেন, যেদিনকার রেল অবরোধ হবে সেদিনটাও আসবে। কারা কারা আসছে সভাপতি সাহেবের সঙ্গে জেনে নেব। সভাপতি সাহেব কোন কোন জেলাকে পাচ্ছেন? দেখুন, আমরা মুর্শিদাবাদ জেলা তো পাচ্ছি, সেই সঙ্গে নদিয়া, এমনকি উত্তর 24 পরগনার রানাঘাট, সেখান থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন, বীরভূম থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন। সর্বোপরি মুর্শিদাবাদ জেলার যে বিভিন্ন গ্রামীণ এলাকা, আমরা গ্রামীণ এলাকাগুলোতে গিয়েও কিন্তু পথসভা করছি এবং মানুষকে এটা আমরা বোঝাচ্ছি যে দেখুন, শুধু লালবাগ বা মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ব্যাপার নয়, ব্যাপারটা আমাদের সবার। তাই আপনারাও গ্রাম থেকে আসুন, যে এই অবরোধে সামিল হন এবং এই দাবিকে আদায় করে নিয়ে আসুন। এবং যেখানে যতগুলো অর্গানাইজেশন আছে, লালবাগ সাব ডিভিশনাল কোর্টের বার কাউন্সিলের সঙ্গে আমরা আজকে বসেছি, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ, আমরা আমাদের লয়ের গাউন পরেই আমরা অবরোধে সামিল হব। কারণ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দেখেছি, তারা কিন্তু নিজেদের ব্যানারের বাইরে এসে আপনাদের সঙ্গে কাজ করছে। হ্যাঁ, এই ঠিক তাদের বক্তব্য হচ্ছে, দেখুন যে যেহেতু এটা একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, ফলে আমরা নিজেরা কোনো না কোনো দল করলেও আপনাদের ওইখানটায় যেতে আমাদের কোনো আপত্তি নেই। এবং সেই কারণে তারা আমাদের পথসভাগুলোতে ন্যাশনাল কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে, ফরওয়ার্ড ব্লক বা বামফ্রন্ট থেকে শুরু করে সবাই কিন্তু এসে অংশগ্রহণ করছেন এবং আমাদের এই দাবির সমর্থনে তারা বক্তব্য রাখছেন। দেখছেন এই মুহূর্তে অনেক দর্শক আমাদের দেখছেন, তাদের উদ্দেশ্যে রেল যে ধর্মঘট করছেন কি বলবেন তাদেরকে? হ্যাঁ, এইটাই আমাদের বলার। আমরা পথসভাগুলোর মধ্য দিয়ে বলেও দিচ্ছি যে দেখুন, আপনাদের সহানুভূতি আমরা চাই। আমরা জানি মানুষের অসুবিধা হয় রেল অবরোধ হলে, অনেকে দূর দূরান্তের যাত্রী থাকেন, প্যাসেঞ্জার থাকেন, অনেক সময় পেশেন্ট থাকেন। ফলে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আমরা পথসভার মধ্য দিয়ে রাখছি যে আপনারা ওই দিনটা বিশেষ করে রেল জার্নিটাকে অ্যাভয়েড করুন। আপনারা বিকল্প জার্নি হিসাবে আপনারা বাস বা অন্যান্য সুযোগগুলোকে অ্যাভেল করুন। 11 নভেম্বর
একদমই, কারণ এই 11ই নভেম্বর যে রেল ধর্মঘটের তারা ডাক দিয়েছে, দীর্ঘ সময় ধরে ধর্মঘট হবে, কারণ প্রচুর মানুষ যারা রেলে যাত্রা করেন এবং তাদের উদ্দেশ্যে বলা যে সেদিন যদি সম্ভব হয় আপনারা কিন্তু রেলের যে পথ এটাকে একটু পরিবর্তন করে অন্য পথে যদি যাওয়া সম্ভব, কিন্তু অসুখ বিসুখ মানুষের লেগে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের যাতে সমস্যা না হয় সেই বিষয়টি তারা দেখবেন। এরপরে আবারও আমরা লাইভে আসবো, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।